চিন্তা টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আমি ফারুক আহমেদ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ভেক্টরের গুণন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ভেক্টরের গুণন বিষয়টা দেখব, তারপরে একে একে ভেক্টরের স্কেলার গুণন, ভেক্টর গুণন এইগুলো নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক ভেক্টরের গুণন। ভেক্টর রাশির গুণন আমরা যখন ভেক্টর শুরু করেছিলাম তখনই বলেছিলাম যে ভেক্টরের হিসাব নিকাশ স্কেলারের মতো নয়। ভেক্টরের যোগ তোমরা দেখেছো, ভেক্টরের বিয়োগ, ভেক্টর বিশ্লেষণ, এগুলো যেরকম স্বাভাবিক স্কেলারের মতো নয়, গুণনটাও কিন্তু একটু ভিন্ন ধরনের এবং এর ফলাফলও ভিন্ন হয়। ভেক্টরের গুণনে কখনো ভেক্টর রাশি হয়, আবার দুটি ভেক্টরের গুণনে কখনো ভেক্টর রাশি হয়। সেসব কিভাবে হয় সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। স্কেলার গুণন। স্কেলার গুণনের বিষয়টা হচ্ছে যে দুটি ভেক্টর গুণ করে গুণনের ফলাফল হবে স্কেলার রাশি। এবং ভেক্টর গুণন, সেখানে দুটি ভেক্টর রাশিকে গুণ করে গুণনের ফলাফল হবে ভেক্টর রাশি। তো প্রথমে আমরা স্কেলার গুণন নিয়ে আলোচনা করব। তো তার আগে প্রশ্ন হলো যে এই যে গুণন আমরা দেখছি, যা কিছু হোক, এইটা যে এগুলো কারোর আরোপ করে দেওয়া কোনো বিষয় কিনা, কেউ নির্ধারণ করে দিয়েছে কিনা, কোনো ব্যক্তি বা কোনো বিজ্ঞানীর কারোর মতবাদ কিনা, নাকি বিষয়টি হচ্ছে প্রাকৃতিক, সেই বিষয়গুলো আমরা এখন দেখব। যে গুণনের প্রকৃতি এবং ফলাফল কি নির্ধারণ করে দেওয়া বিষয় নাকি প্রাকৃতিক। তো প্রথমে এটা বাস্তব উদাহরণের মধ্য দিয়ে যদি আমরা যাই, সেটা গেলে ভালো হবে। দেখা যাক যে এটা কেমন, কেউ নির্ধারণ করে দিল নিয়মগুলো নাকি এটা প্রাকৃতিকভাবেই আসলো। তোমরা সবাই জানো কাজ একটা স্কেলার রাশি। তোমরা আরো জানো বল প্রয়োগে বলের প্রয়োগ বিন্দুর সরণ হলে কাজ হয়। এগুলো তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কাজের সাথে সম্পর্কিত হলো বল এবং সরণ। বল এবং সরণ উভয়ই কিন্তু ভেক্টর রাশি। তার মানে এতটুকু জানা যাচ্ছে বল এবং সরণের সম্পর্ক থেকে কাজ পাওয়া যাচ্ছে। এখন এই সম্পর্কটা কেমন সেই বিষয়টি আমরা দেখে নিই একটু। বল এবং সরণ থেকে কাজের হিসাব। কাজের হিসাবটা করা হয় হচ্ছে শক্তি খরচের বা ব্যয়ের পরিমাণ থেকে কাজের হিসাব করা হয়। কিন্তু শক্তি ব্যয় মানেই কাজ নয়। কাজ হতে হলে বস্তু সরণ হতে হয়। সরণ ব্যতীত শক্তি ব্যয় কাজ নয়। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরো তোমার মাথার উপর নিশ্চয় একটা ফ্যান ঘুরছে, এখানে বৈদ্যুতিক শক্তি খরচ হচ্ছে, এখানে কিন্তু সরণ হচ্ছে এবং এই যে ফ্যান ঘোরাটা এটা কাজ হচ্ছে এখানে। আর একটা জিনিস লক্ষ্য করো, তোমার টেবিলে সামনেই হয়তো একটা লাইট জ্বলছে, সেখানেও কিন্তু বৈদ্যুতিক শক্তি খরচ হচ্ছে, কিন্তু সেখানে এই যে শক্তি ব্যয় হচ্ছে বা খরচ হচ্ছে এইটা কিন্তু কাজ নয়। এখানে এই বৈদ্যুতিক শক্তি কিছুটা তাপ শক্তিতে এবং কিছু আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তো কাজ হতে হলে যেটা হতে হয় সেটা হলো যে বস্তুর সরণ হতে হয়। সরণ ব্যতীত শক্তি ব্যয় কাজ হবে না। এই বিষয়টা মনে রেখে আমাদের অগ্রসর হতে হবে। তো এখন দেখা যাক যে আমরা এই হিসাব কিভাবে করি।
মনে করো বল প্রয়োগ করে তুমি একটি বস্তুকে সরাচ্ছ, অর্থাৎ কাজ করার জন্য শক্তি ব্যয় করছো। ধরে নাও একটি ঘর্ষণ মুক্ত মেঝের উপরে একটি মাঝারি মানের ভারী বস্তু রাখা আছে। এখানে ঘর্ষণ মুক্ত বলতে আসলে বেশ খানিকটা মসৃণের কথা বলা হচ্ছে। আসলে একেবারে ঘর্ষণ মুক্ত তো কোনো কিছু পাওয়া যাবে না। এরকম একটা মোটামুটি মসৃণ মেঝে, তার উপরে মাঝারি মানের একটি ভারী বস্তু রাখা আছে। এবার বস্তুটিকে সরানোর জন্য তোমাকে একটা বল, ন্যূনতম পক্ষে একটা বল প্রয়োগ করতে হবে। সেই ন্যূনতম বলই আমরা প্রয়োগ করব। বস্তুটির উপর একটি বল প্রয়োগে তুমি বস্তুটিকে একটি নির্দিষ্ট দূরত্বে সরালে। এতে তোমাকে কিছু শক্তি ব্যয় করতে হয়েছে এবং সেই শক্তি দ্বারা কাজ হয়েছে। এবার তোমাকে একটা প্রশ্ন করা যায়, তুমি একই বল প্রয়োগ করে পূর্বের চেয়ে একটু বেশি দূরত্বে সরালে। আমি যদি তোমাকে প্রশ্ন করি, এবার কি তোমাকে বেশি শক্তি ব্যয় করতে হয়েছে, অর্থাৎ তুমি কি পূর্বের তুলনায় বেশি কাজ করেছো? তোমার উত্তর হবে নিশ্চয়ই। তুমি এই কথাটা বলবে যে নিশ্চয়ই তুমি বেশি শক্তি ব্যয় করেছো, এরকম একটা কথা বলবে, উত্তরে তুমি বলবে। আসলে তুমি ঠিকই বলেছো। তাহলে দেখা যাচ্ছে সরণের সাথে কাজের সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ সরণ বেশি হলে কাজ বেশি হবে। এবার মনে করো মেঝেটা পূর্বের মতো অতটা মসৃণ নয়, তাহলে আগে বস্তুটাকে যে পরিমাণ বল প্রয়োগে সরাতে পারছিলে, এবার কি সেই পরিমাণ বল প্রয়োগে বস্তুটিকে সরানো যাবে? না, বেশি বল লাগবে, তাই না? তাহলে এখন যদি বস্তুটিকে পূর্বের দূরত্বেই সরাও, তাহলে কি শক্তি ব্যয় বা কৃতকাজ আগের সমান থাকবে? তুমি এবার বলবে না, বেশি শক্তি ব্যয় হবে বা বেশি কাজ করতে হবে। তার মানে বল বাড়ালেও কৃতকাজ বাড়ে। এখান থেকে গাণিতিক নিয়মে কাজের হিসাবটা পাওয়া যাচ্ছে। তা হলো বলের পরিমাণ ও সরণের পরিমাণের গুণফল দ্বারা কাজের পরিমাপ করা হয়। এ পর্যন্ত আমরা দেখলাম। এখানে যে বিষয়টি আমরা আলোচনা করেছি, এ পর্যন্ত যা দেখা গেল তা হচ্ছে বস্তুর সরণ বল যেদিকে প্রযুক্ত হয়েছে সেই দিকেই আমরা ঘটার কথা বলেছি। অর্থাৎ বল যেদিকে প্রযুক্ত হচ্ছে, বস্তুর সরণ ঘটছে সেদিকেই। তাহলে এমন কি হতে পারে বল যেদিকে প্রযুক্ত হচ্ছে সরণ সম্পূর্ণ সেদিকে না হয়ে ভিন্ন দিকে হচ্ছে? এরকম যদি একটা প্রশ্ন তোলা যায়, তাহলে এর উত্তরে বলা যায় হতে পারে। তখন তুমি প্রশ্ন করবে কি করে সেটা হয়, কারণ বল যেদিকে প্রয়োগ করা হবে বস্তু তো সেদিকেই যাবে, বস্তু অন্যদিকে যাবে কি করে? তো সেখানে এর উত্তরে বলা যাবে অন্য বলের ক্রিয়ায়, অর্থাৎ প্রাসঙ্গিক বল ছাড়াও বস্তুর উপর একই সময়ে অন্য বল ক্রিয়া করলে বস্তুর সরণ বলের দিকে নাও হতে পারে। তাহলে এবার তো একটা সমস্যা দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আমাদের প্রাসঙ্গিক বলের দ্বারা কাজ কিভাবে হিসাব করা যাবে। প্রাসঙ্গিক বলের ক্রিয়াদিকে সরণের লম্ব উপাংশই হলো প্রাসঙ্গিক বলের দ্বারা সংঘটিত সরণ। আবার আমরা যদি উল্লেখিত দিকে সম্পূর্ণ সরণে আমাদের প্রাসঙ্গিক বলের ভূমিকা কতটুকু তা জানতে চাই, তাহলে সরণের দিকে বলের লম্ব উপাংশই হবে তার পরিমাপ। ফলে কোনো বলের দ্বারা কাজ হলো বলের পরিমাণ এবং বলের দিকে সরণের লম্ব উপাংশের পরিমাণের গুণফল, অথবা সরণের পরিমাণ এবং সরণের দিকে বলের লম্ব উপাংশের পরিমাণের গুণফল। এ পর্যন্ত আমরা জানলাম। এখন বল ও সরণ ভেক্টর থেকে কাজ পরিমাপের গাণিতিক সমীকরণ কিভাবে আসে সেই বিষয়টি আমরা দেখব। ধরো ও এক্স বরাবর একটা বল, যেটাকে আমরা এফ দিয়ে এখানে লিখেছি, এবং এই বলকে আমরা ভেক্টর যেভাবে সূচিত করি
ও এ ভেক্টর ও এ দ্বারা ও এবং এ বিন্দুর সংযোগকারী ভেক্টর, অর্থাৎ এর মধ্যে যে আকাশী বর্ণের যে তীরটি আছে সেইটা দিয়ে আমরা এটাকে সূচিত করলাম। নির্ধারিত স্কেলে, তোমরা এর আগে দেখেছো ক্লাসগুলো, নিশ্চয়ই মনোযোগ দিয়ে দেখেছো, নির্ধারিত স্কেলে ও এর দৈর্ঘ্য থেকে এখানে কি পরিমাণ বল সেটা হিসাব করা যাবে। অর্থাৎ এখানে যেটা দেখছো যে এফ কে আমরা ও এ ভেক্টর দিয়ে সূচিত করছি, এফ বলকে, আর এফ এর মান ও এর দৈর্ঘ্যের সমান নির্ধারিত স্কেলে। আর একটা দেখা যাচ্ছে এখানে সরণ ভেক্টর, ও ওয়াই বরাবর বস্তুর সরণ এস, যা ও বি দ্বারা সূচিত করা হয়েছে। এখানে গাঢ় নীল বর্ণের যে তীরটি দেখছো সেটা দিয়ে আমাদের সরণকে সূচিত করা হচ্ছে। অর্থাৎ এস ভেক্টর হচ্ছে ও আর বি এর সংযোগকারী ভেক্টর, আর এস এর মান একই স্কেল আমরা ব্যবহার ও বি এর দৈর্ঘ্য দ্বারা এটা পরিমাপ করা হবে। এদের মধ্যবর্তী যে কোণ, অর্থাৎ এই যে বল, প্রযুক্ত বলের দিক আর সরণের দিক, মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা। এ ও বি কোণটা হচ্ছে থেটা। আর এই যে বিএম, অর্থাৎ এই সরণের যে যে ভেক্টর দিয়ে সূচিত করা হয়েছে তার শীর্ষবিন্দু থেকে বলের ক্রিয়ারেখার উপর বিএম হচ্ছে লম্ব। তাহলে আমরা এটা বলতে পারি যে বলের ক্রিয়ারেখা বরাবর সরণের লম্ব উপাংশের পরিমাণ হচ্ছে ও এম। এটা লম্ব অভিক্ষেপ বলা হয়, লম্ব উপাংশের পরিমাণ বা লম্ব অভিক্ষেপ ও এম। তাহলে এখানে যে ও বি এম সমকোণী ত্রিভুজটা, এখান থেকে ও বি কস থেটা হচ্ছে ও এম, অর্থাৎ এস কস থেটা। বলের দিকে, বলের ক্রিয়া দিকে সরণের লম্ব উপাংশের পরিমাণ হচ্ছে এস কস থেটা। তাহলে আমরা পূর্বে যা বলেছি কৃতকাজের যে হিসাব আমরা বর্ণনার মধ্যে দেখেছিলাম তা এখন একটা গাণিতিক সমীকরণের মাধ্যমে দেখাতে পারছি। সেটা হচ্ছে যে কৃতকাজ ডাব্লিউ ইজ ইকুয়াল বল, বলের মান গুণন বলের দিকে সরণের লম্ব উপাংশের পরিমাণ, এই দুটের গুণফল। অথবা আমরা এটাও বলেছিলাম যে সরণের মান আর সরণের দিকে বলের লম্ব উপাংশের পরিমাণের গুণফল। যেটাই নেই ফলাফল একই হচ্ছে এফ এস কস থেটা। তাহলে এফ একটা ভেক্টর রাশি, এস ও ভেক্টর রাশি, এই রাশি দুটির গুণফল একটি স্কেলার রাশি পাওয়া গেল। এখানে কিন্তু কারো নির্ধারণ করে দেওয়া বিষয় না, আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখতে পেলাম যে এটা একটা কাজ স্কেলার রাশি। কাজে এখানে দুটি ভেক্টরের গুণফল থেকে যেহেতু কাজ পাওয়া যাচ্ছে, তার মানে এখানে স্কেলার রাশি পাচ্ছে। একটা ফল আমরা এর মধ্যে পেলাম, সেটা হচ্ছে যে দুটি ভেক্টরের গুণফল একটা স্কেলার রাশি। তাহলে এই গুণনকে বলা হয় হচ্ছে স্কেলার গুণন। এটা ভেক্টরের গুণনের একটা রূপ। তো এই গুণনকে বলা হবে হচ্ছে স্কেলার গুণন। তো এই স্কেলার গুণফল প্রকাশের জন্য ভেক্টর দুটির মাঝে ডট চিহ্ন ব্যবহার করা হয়। আমরা সাধারণভাবে সাধারণ গুণন সেটা ডট চিহ্ন দিয়েও প্রকাশ করি, মাঝে মাঝে ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করি, তাতে কোনো অসুবিধা হয় না। কিন্তু এখানে যেহেতু এক একটা প্রকৃতি, এখানে আমরা পাচ্ছি স্কেলার রাশি, আবার পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করে দেখাবো সেখানে হচ্ছে ভেক্টর রাশি পাওয়া যাবে। তো যেহেতু দুই রকমের ফলাফল, সেজন্য চিহ্ন আমরা দুই রকমের ব্যবহার করব, এটা চেঞ্জ করা যাবে না, একটার মধ্যে আর একটা দেওয়া যাবে না। তো সেই জন্য এইটা যেহেতু ভেক্টর দুটির মাঝে ডট চিহ্ন ব্যবহার করে এই গুণনকে প্রকাশ করা হয়, সেই কারণে এই গুণনকে ডট গুণন বলা হয়ে থাকে। এখন তাহলে আমরা প্রকাশ করতে পারি যে এফ ভেক্টর অর্থাৎ বল ভেক্টর ডট সরণ ভেক্টর, এটা হলো এফ এস কস থেটা। এখন আমরা সাধারণে যাই, এটা তো বল সরণ, আসলে যে কোনো দুটি ভেক্টর যদি আমাদের হয়, যে এ একটা ভেক্টর, এখানে লাল রঙের তীর দিয়ে বোঝানো হচ্ছে, বি একটা ভেক্টর,
সেটা হচ্ছে এখানে বেগুনি রঙের তীর দিয়ে বোঝানো হচ্ছে। এদের মধ্যবর্তী কোণ থিটা। আর এখানে বি ভেক্টরের শীর্ষবিন্দু থেকে এ ভেক্টরের ক্রিয়ারেখার উপর, অর্থাৎ এ ভেক্টরের উপর লম্ব বিএম, এখানে শীর্ষবিন্দু থেকে লম্ব, আমরা এখানে এখানে হচ্ছে অভিক্ষেপটা হবে হচ্ছে ও এম, আর ওদিকে অভিক্ষেপ হবে হচ্ছে ওই এর শীর্ষ থেকে বি ভেক্টরের উপর লম্ব পাদবিন্দু হচ্ছে এন, তাহলে এখানে বি এর উপর এর যে লম্ব অভিক্ষেপ সেটা হবে ও এন। তাহলে এখন ওই আমরা যেটা দেখে আসলাম সেই অনুসারে এ ডট বি ইজ ইকুয়াল এ বি কস থিটা। আর ওই যে লম্ব অভিক্ষেপ ও এম ত্রিভুজ থেকে আমরা যেটা বলতে পারি, আগেও দেখেছো, ও এম হচ্ছে বি কস থিটা, আবার ও এন যেটা হচ্ছে বি এর উপর এ লম্ব অভিক্ষেপ সেটা এ কস থিটা। সুতরাং এর উপর বি এর লম্ব অভিক্ষেপ আমরা যেটা বলতে পারি, এই যে এই সমীকরণটি থেকে, এখান থেকে আমাদের আসছে, সেটা হচ্ছে যে বি কস থিটা হবে এ ডট বি ডিভাইডেড বাই এ, অর্থাৎ যার উপর লম্ব অভিক্ষেপ ডট গুণফলকে তার মান দিয়ে ভাগ করলে আমরা অপরটির লম্ব অভিক্ষেপ পাচ্ছি। একইভাবে বি এর উপরে এর লম্ব অভিক্ষেপ তোমরা নিজেরাই বলতে পারবে, সেটা হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই বি এর মান এখানে। তার মানে এ পর্যন্ত আমরা যা শিখলাম তা একটু আমরা বাক্য ভাষা দিয়ে এগুলো বলি। আসলে যে কোনো কিছুই প্রতীকের সাহায্যে মনে রাখা, তার সাথে সাথে আবার এটার বক্তব্যটা কি এটার ভাষায় এটা মনে রাখতে হবে, তা না হলে বুঝ পরিষ্কার হবে না। তো এখানে যা শেখা হলো যে দুটি ভেক্টরের স্কেলার গুণফল বা ডট গুণফল হলো ভেক্টর দুটির প্রত্যেকের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। আর একটা বিষয় হচ্ছে যে দুটি ভেক্টরের ডট গুণফলকে একটি ভেক্টরের মান দ্বারা ভাগ করলে তার উপর, অর্থাৎ যার মান দ্বারা ভাগ করছে সেই ভেক্টরের উপর অপর ভেক্টরের লম্ব অভিক্ষেপ বা উপাংশের মান পাওয়া যাবে। এখন আমরা এইগুলো ব্যবহার করে আয়তাকার একক ভেক্টরের স্কেলার গুণফল সহজেই নির্ণয় করতে পারব। এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের একটা প্রসঙ্গ কাঠামো, এই যে প্রসঙ্গ কাঠামো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তোমরা এর আগের ক্লাসে দেখেছো যে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটাকে আমরা আই মাথায় টুপি দিয়ে প্রকাশ করি। এখানে যে আকাশী বর্ণের তীর দিয়ে প্রকাশ করা হচ্ছে, নীল বর্ণের তীর দ্বারা ওয়াই অক্ষের ধনাত্মক দিকে একক ভেক্টর যেটা জে দিয়ে সূচিত করা হয়েছে, এবং বেগুনি বর্ণের তীর দ্বারা জেড অক্ষের ধনাত্মক দিকে একক ভেক্টর যেটা কে দিয়ে। এই একক ভেক্টরগুলো আয়তাকার একক ভেক্টর নিয়ে এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা যা শিখেছি সেই অনুসারে আই ডট আই, আই এর মান 1, আবার এই আই এর মান 1, আর আই আই এদের মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি, একই দিকে যেহেতু, তাহলে 1 ইন্টু 1 ইন্টু কস 0 ডিগ্রি, তার মানে 1 হলো, কস 0 ডিগ্রির মান 1, এই তিনটাই 1, এখানে গুণফল 1 হবে। অতএব আই ডট আই ইজ ইকুয়াল টু 1। এখন আমরা এইখান থেকে একইভাবে অন্যগুলো বলতে পারি যে জে ডট জে সেটা হবে 1, কে ডট কে সেটাও এই একইভাবে তোমরা নিজেরা দেখবে 1। তার মানে এখান থেকে আমাদের একটা সিদ্ধান্ত হলো, সেটা মনে রাখতে হবে যে দুটি একই আয়তাকার একক ভেক্টরের ডট গুণফল 1, এটা মনে রাখতে হবে। এটা পরবর্তীতে আমরা কাজে ব্যবহার করব, গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যবহার করব। এবার ভিন্ন ভিন্ন আয়তাকার একক ভেক্টরের ডট গুণফলে আসা যাক। আই ডট জে, এই সংজ্ঞা অনুসারে আমরা যা শিখলাম সেই অনুসারে এই যে আয়ের মান 1, জে এর মান 1, আর এখানে আই আর জে এর মধ্যবর্তী কোণ, ওই যে আই এবং জে এদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি।
তাহলে 1 গুণন 1 গুণন cos 90 ডিগ্রি, এখানে হচ্ছে cos 90 ডিগ্রি 0, 0কে যা দিয়ে গুণ করো 0 হবে। একইভাবে আমরা j ডট কে 0 পাবো, k ডট i 0 পাবো। তার মানে বিষয়টা দাঁড়ালো কি যে দুটি ভিন্ন আয়তাকার একক ভেক্টরের ডট গুণফল 0। এখন এ থেকে উপাংশে বিভাজিত দুটি ভেক্টরের ডট গুণফল আমরা দেখে নিই। ধরো এ একটা ভেক্টর, এই যে উপাংশে বিভাজিত ভেক্টর যা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, বি আর একটা ভেক্টর। এই দুটা ভেক্টরের ডট গুণফল আমরা দেখতে চাই। তো গুণ করে এ এক্স বি এক্স আই ডট আই, সেখানে তো 1, আবার এ এক্স বি ওয়াই যখন আসবে আই ডট যে 0 হবে। এই যে গুণ ফলটা আমরা পাবো সেটা খুব সহজে মনে রাখা যায়। সেটা হচ্ছে যে দুটি ভেক্টরের ডট গুণফল একই আয়তাকার একক ভেক্টরের সহগের গুণফলের সমষ্টির সমান। অর্থাৎ এই যে এটা হচ্ছে যে একই আয়তাকার একক ভেক্টর আই আই, এই দুটার সহগ এ এক্স বি এক্স, এই দুটার গুণফল, আবার জে এর সহগ এ ওয়াই বি ওয়াই, এই দুটার গুণফল, এইগুলোর গুণফলের সমষ্টির সমান হবে। এভাবে আমরা সহজেই দুটি ভেক্টর, উপাংশে বিভাজিত দুটি ভেক্টরের ডট গুণফল বা স্কেলার গুণফল বের করে ফেলতে পারবো। এবার আমরা অন্তর্ভুক্ত কোণ হিসাব করি। তোমরা তো এর আগেই দেখেছো যে মান কিভাবে বের করা যায়। দেখেছো যে এ ভেক্টরের মান এই যে আই জে কে এর সহগগুলোর বর্গের সমষ্টির বর্গমূল, আবার এখানে আই জে কে এর সহগগুলোর বর্গের সমষ্টির বর্গমূল। এভাবে মান নির্ণয় তোমরা শিখেছো। তা এখন আমরা এ ডট বি, যেহেতু এ ডট বি হচ্ছে এ বি কস থিটা, আগেই দেখলে, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি cos θ ইজ ইকুয়াল টু a ডট বি ডিভাইড বাই ab। এখানে আমাদের a ডট বি জানা হয়ে যাবে, এইগুলোর সংখ্যাগুলো দেওয়া থাকবে যখন এটা জানা হয়ে যাবে। তারপরে আমরা এবিও এখান থেকে জানতে পারি, তাহলে cos θ জেনে যাচ্ছি, সেখান থেকে থেটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো, cos ইনভার্স a ডট বি ডিভাইডেড বাই ab। এভাবে অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমরা এখানে যে দুটি ভেক্টর, উপাংশে বিভাজিত দুটি ভেক্টরের স্কেলার গুণফল বের করতে পারি। আগেই আমরা মান নির্ণয় শিখেছিলাম, সেটা নির্ণয় করতে পারি। অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে পারি। তারপরে একটির উপর অপরটির লম্ব উপাংশের মান বা লম্ব অভিক্ষেপ কত সেটা নির্ণয় করতে পারি। এই সমস্ত কিছু কিন্তু আমরা এর মধ্য দিয়ে শিখে ফেলতে পারি। তো তোমরা বিষয়গুলো মনোযোগ সহকারে দেখবে এবং পরবর্তীতে আমরা ভেক্টরের যে ভেক্টর গুণন সেটা নিয়ে আলোচনা করব এবং তারপরে এইগুলো দিয়ে কিভাবে সমস্যা সমাধান করা যায়, এই বিষয়গুলো বুঝলে তোমরা সমস্যা সমাধান করতে পারবে। সেই ধরনের কিছু সমস্যার সমাধান করেও আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। আজকে এই পর্যন্ত, সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।